একবার বিমলদা আপনার থেকে জানি যে নরেন্দ্র মোদী, অজিত ডোভাল, রাজনাথ সিংরা আগাম এটা বুঝেই এই কমান্ডেন্ট কনফারেন্স থেকে শুরু করে সমস্ত কিছু একদম সব ইনস্টলেশন যেন আমরা পূর্ব দিকে শিফট করে দিয়েছি, সব ক্যামেরার অ্যাঙ্গেল পূর্ব দিকে শিফট করে দিয়েছি। এবং আরেকটা যেটা জয়শঙ্করজি বারবার বলছেন, আমি সেটা একবার ফুল ফ্রেমে সেই গ্রাফিক্সটা দেখানোর জন্য বলবো, যেটা নিউ দিল্লি থেকে শিলিগুড়ি হয়ে মণিপুর হয়ে একেবারে সোজাসুজি থাইল্যান্ডে, মানে আজ ভারতবর্ষ বাংলাদেশ কেন বহু দেশকে বাইপাস করে, আমি নাম নিলাম না সেই দেশগুলোর, তাদের বাইপাস করে কিভাবে একেবারে সোজা মাল পাঠাতে পারবে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া, এই সমস্ত দেশে। ভালো করে দেখুন নিউ দিল্লি, এই নিউ দিল্লি থেকে কোনো ট্রাক যদি একদম সরাসরি সেই ট্রাকটা যায় শিলিগুড়িতে, আমাদের যদি বঙ্গোপসাগরটাও মার্কিনীরা দখল করে নেয়, কোনোদিন করতে পারবে না, কিন্তু তাও হাইপোথেটিক্যালি রাজনীতি বা ভূ রাজনীতি এরকম মানে অঙ্কের ওপর বেস করে হয়, এবং ধরে নিলাম যে আমাদের বে অফ বেঙ্গলে অ্যাক্সেস হারিয়ে ফেলেছি আমরা, তারপরেও আমাদের কাছে ল্যান্ড রুট আমরা খুলে দিচ্ছি। আমরা ল্যান্ড রুট খুলে একটা বড় হাইওয়ে, আপনাদের অনেকেরই হয়তো জানা নেই, এই রুট দিয়ে আর কয়েক বছরের মধ্যে যাতায়াত শুরু হবে। নিউ দিল্লি থেকে শিলিগুড়ি থেকে মোড়ে তামু বলে এই স্পটটা রয়েছে, এটা মণিপুরে, এবং এখান থেকে একেবারে আমরা ঢুকে যাব মিয়ানমারে, মান্ডালায় বলে যে জায়গাটি রয়েছে, তারপর সেখান থেকে নাপতিও বলে যে জায়গা, সেখান থেকে বাগো একেবারে ইয়াঙ্গনের কাছে, এবং বাগো হয়ে আমরা পৌঁছে যাব থাইল্যান্ডে, ঢুকে যাব বর্ডারটা, যে থাইল্যান্ডের একেবারে বর্ডার এলাকা হচ্ছে মাইসর, এবং সেখান থেকে একেবারে সরাসরি পৌঁছে যাব ব্যাংককে। এই গোটা রুটটা শেষ হতে মোটামুটি 70% কাজ হয়ে গেছে, শেষ হতে আর 30% কাজের, যদি সব কিছু ঠিকঠাক থাকে 3-4 বছরের থেকেও কম সময় লাগবে। এবং তারপর এই মাঝে মাঝে লেকচার দেওয়া যে আমরা ল্যান্ডলক, 7 সিস্টার ল্যান্ডলক, চট্টগ্রাম আছে বলে 7 সিস্টারকে চাপে রাখা যাবে, এটা চলবে না। এটা ছাড়া আর কি হচ্ছে, ভারত যেই আগাম মানে কিছু একটা আন্দাজ করে একটা প্ল্যানিং করছে, সেটা যদি বিমল শঙ্কর নন্দ বলেন। দেখো মহিক, একটা কথা বলি, আমি নিজে রাষ্ট্রবিজ্ঞান পড়াই গত প্রায় 3.5 দশকের বেশি, 38 বছর, এবং আন্তর্জাতিক রাজনীতি, স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে, ওই জন্য আমি একটু পড়াশুনো করি। আর ভারত বার্মা সম্পর্ক নিয়ে আমি অনেকদিন একটু গবেষণামূলক কাজও করেছি, আসলে এই জায়গাগুলো আমার একটু সামান্য হলেও পড়াশুনো রয়েছে। সেটা হচ্ছে যে প্রথমেই যেটা তুমি বলছিলে যে এই ডিপ স্টেট কেন এই দিকটা নজর দিয়েছে। ডিপ স্টেটের ভারত বিরোধিতাটা বোঝাটা কঠিন কিছু নয়। দীর্ঘদিন ধরে যারা ভারতবর্ষ চালিয়েছে তারা কিন্তু ভারতবর্ষের বাজার নিয়েই বড় আনন্দিত ছিল। বলা হতো না, ভারতবর্ষের বাজারকে আমেরিকা কি ভুলতে পারবে, ইউরোপ কি ভুলতে পারবে, অর্থাৎ আমরা বাজার হিসেবেই ব্যবহৃত হতাম। আমাদের এত বড় মধ্যবিত্ত শ্রেণী, তার দিকে আমেরিকার কোম্পানি তাকিয়ে আছে, ইউরোপিয়ান কোম্পানি তাকিয়ে আছে, আমরা সেটা জেনেই খুব খুশি ছিলাম। কিন্তু 2011 থেকে, তার আগে কিছুটা শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি অতটা হাতে সময় পাননি, মাত্র 5.5 বছর সময় পেয়েছিলেন, ফলে তিনি ভিতটা বসিয়ে দিয়ে গিয়েছিলেন। তার উপরে যে কাজটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী করেছেন সেটা হচ্ছে তিনি তার উপরে আস্তে আস্তে সিমেন্ট বালি দিয়ে ভিতটা তৈরি করেছেন। এবং সেটা কি, সেটা হলো যে ভারতবর্ষ শুধু বাজার হিসেবে ব্যবহৃত কেন হবে, ভারতের কোম্পানিগুলো, ভারতের যে টেকনিক্যাল নলেজ আছে, ভারতের লোকেরা আমেরিকা, ইংল্যান্ডে গিয়ে বড় বড় কোম্পানি সিইও হয়ে বসে আছে, তাহলে আমাদের সেই মানুষগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, এরকম আরো বহু মানুষ আমাদের দেশে আছে, তাহলে আমরা অন্য দেশের বাজারকে ব্যবহার করতে পারবো। আমেরিকার বাজারের লোকজন আমাকে চাইবে, ইউরোপিয়ান বাজারের লোকজন আমাকে চাইবে। তিনি এইটাকে ঘুরিয়ে দিলেন টেবিলটা। তো ডিপ স্টেটের তো রাগ হবেই। ডিপ স্টেট ভারতকে কি দেখতে চায়, একটা দুর্বল দেশ। নরেন্দ্র মোদী চান অন্য ভারত একটা শক্তিশালী ভারতবর্ষ, ফলে ডিপ স্টেটের তো আপত্তি হবেই। তাদের সামনে স্টাম্বলিং ব্লক ছিলেন মুজিব কন্যা। তিনি একেবারে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা, যে কিছুতেই আমি আমেরিকাকে এখানে ঢুকতে দেবো না, ফলে তাকে সরিয়ে দেওয়া হলো। এখন একদিকে সেন্ট মার্টিন এত বড় নয় যে দিওগার্সিয়ার মতো ঘাঁটি তৈরি হবে, কিন্তু
তার সঙ্গে যদি মহেশখালীকে জুড়ে দেওয়া হয়, যুক্ত করা হয়, তাহলে কিন্তু ঘাঁটি তৈরি হয়ে যাবে। এবং চট্টগ্রামটাই পুরোটা যদি নিয়ে নেওয়া হয়, গোটা চট্টগ্রাম অঞ্চলে কিন্তু এবারে আমেরিকার দাপাদাপি শুরু হবে। যত শুরু হয়ে গেছে, সেই ছবিও আমি দেখাচ্ছি লাগাতার, আমরা বুঝতে পারবো। মানে চা বাগানের মধ্যে ড্রিল চলছে, আমেরিকান C-130 যে হারকিউলিস বিমান নেমেছে। আমরা যতই যাই বলি, আমেরিকান ডিপ স্টেটের কন্ট্রোল থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেরোনো মুশকিল, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে রাষ্ট্র চালান না। তিনি মনে করেন আমেরিকাটা কোম্পানি, আমাকে লাভ করতে হবে, এবং তিনি প্রেসিডেন্ট নয়, কোম্পানির সিইও, এইভাবেই উনি চালাচ্ছেন। ভারতের যে আমরা প্রতিষেধক হিসেবে কি করছি, একদম আমরা কি কি প্রতিষেধক নিচ্ছি আমি পরিষ্কার বলি। একটা তুমি নিজে উল্লেখ করেছো, সেটা হচ্ছে হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, অ্যাভিয়েশন। এই চারটে দিয়ে গোটা নর্থ ইস্টকে আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ঠিক যা যা সুবিধে, সেই সুবিধে নর্থ ইস্টে দিয়ে ফেলেছি অলরেডি। মোদী সরকারের একটা গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে কানেক্টিভিটি। কানেক্টিভিটিতে সাউথ ইস্ট এশিয়ান যে হাইওয়ে, যার কথা তুমি বললে, যেটা মায়ানমারের ভেতর দিয়ে একদম থাইল্যান্ড অব্দি চলে যাবে, এইটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারে। এবং বাংলাদেশ যদি সত্যি শেখ হাসিনার নিয়ন্ত্রণে থাকতো, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা যা যা করেছিলেন, একটা অত্যন্ত গরিব দেশকে তিনি ডেভেলপিং কান্ট্রিতে উন্নীত করেছিলেন, আজকে তিনি বাংলাদেশকে আরও জায়গায় নিয়ে যেতে পারতেন। এখন সেটা হলো না, সেটা বাংলাদেশের মানুষজন ঠিক করুক। ইতিমধ্যেই ইস্টার্ন রিজিয়নে ভারতবর্ষ তার যে স্ট্র্যাটেজিক এবং অন্যান্য উপস্থিতিকে জোরদার করেছে। ফ্রান্স থেকে যে রাফেল বিমান কেনা হয়েছে, সেগুলো কিন্তু শিলিগুড়ির ওই জায়গায় রাখা হয়েছে, মনে রাখবে। ফলে ভারতবর্ষ প্রস্তুত। আর এদের একটা লক্ষ্য তো আছে, ওই ডিপ স্টেট এবং তাদের এজেন্ট, ওই আমেরিকার কিছু স্ট্র্যাটেজিস্ট, সেটা হচ্ছে মরিশাসে দিয়েগো গার্সিয়া থেকে তুমি যদি একে রেখে শ্রীলঙ্কার দক্ষিণ দিক দিয়ে একটা রেখা টানো, পুরো রেখাটা যখন ইয়েতে চট্টগ্রামে, তুমি দেখবে ওই অঞ্চলটার দিকে আমেরিকা তার নজর দিয়ে রেখেছে। ভারত ওটা খুব ভালো বোঝে, যার জন্য ইরানের সঙ্গে ভারতবর্ষ ইরানের একটা বন্দর নিয়েছে, চাবাহার বন্দর। চাবাহার একটা অল্টারনেটিভ বন্দর তৈরি করছে গদরের পাশাপাশি। ফলে ভারত তার যে স্ট্র্যাটেজিক অবস্থান, সেটা কিন্তু জোরদার করছে। বা ভারত যারা চালাচ্ছে তারা অবুঝ নয়, মানে তারা অবুঝ নয়, কিন্তু অনেক বেশি বোঝে। অন্তত ইউনিসের মতো লোকগুলো তো মনে করে তারা দুনিয়ার সব বোঝে। আমার ধারণা ভদ্রলোক কিছুই বোঝে না। ও যদি একটু পড়াশোনা করুক, পড়াশোনা করলে কিন্তু জবাব চাই বাংলা হয়তো আপনাকে বলেছি। মশাই, আপনি ইকোনমিক্সে কি রিসার্চ করেছেন, একটু পাঠান দেখি, আমরা একটু পড়াশোনা করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।